তাহলে হয়তো আলোচনাটা আরেকটা ডাইমেনশন থেকে শুরু হতো। কিন্তু শুরু করি আসলে আপনাদের রাজনীতির কি অবস্থা? জাতীয় পার্টি কি এখন একরকম বিলীন হয়ে গেছে, নাকি আপনাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কর্মসূচি আছে? দেখুন, বিগত ভোটে আমরা একটু মর্মাহত হয়েছি, হতভম্ব হয়েছি, বাট আশাহত হয়নি। আমাদেরকে একটি আসনও দেওয়া হয়নি। একটা ন্যাশন ওয়াইড একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাত, বিএনপি, এনসিপি আসনগুলো ভাগ করে নিয়েছে। সেখানে জাতীয় পার্টিকে একটি আসনও দেওয়া হয়নি এবং প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ আসনে জাতীয় পার্টিকে তৃতীয় করা হয়েছে। মাস্টার প্ল্যান ছিল যেন জাতীয় পার্টি 1% ভোট না পায়, কারণ এটা আপার হাউসের সম্ভাবনা ছিল। 1% ভোট পেলে জাতীয় পার্টি আপার হাউসে যেতে পারতো। তো সেখানে যারা ইঞ্জিনিয়ারিংটি করেছে তারা সুচারুভাবে করেছে, কিন্তু জাতীয় পার্টি কারা ইতিমধ্যে, করেছে সেই ইঞ্জিনিয়ারিংটা? আমার ধারণা এটা ইউনুস গভর্নমেন্ট তো অবশ্যই জড়িত, জামাত, বিএনপি, এনসিপি সবাই মিলেই করেছে আমার ধারণা। তো এখানে আমরা একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে যখন আমরা দেখতে পেলাম যে না, একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, তখন আমরা আবার আমাদের আশার সঞ্চার হয়েছে। এরপরে আমরা আমাদের সমস্ত প্রার্থীদেরকে ডেকে একটি মিটিং করি, সেখানেও অনেক তথ্য পাই, একটা প্রেস কনফারেন্স করি, একটা বড় ইফতার পার্টি করি, এবং অতি সম্প্রতি আমরা একটা বর্ধিত সভা করেছি, যেখানে প্রত্যেকটি জেলা প্রতিনিধি ছিল এবং প্রত্যেক জেলার কয়েকটি করে উপজেলার প্রতিনিধি ছিল। সেখানে আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সংগঠনকে শক্তিশালী করার কাজে সামনে নেমে যাব। হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমাদের এই মুহূর্তে কোনো সরকারি বাধা নিষেধ নাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের জাতীয় পার্টির অনেককেই বিভিন্ন লয়ার্স অ্যাসোসিয়েশনের ভোটে তারা প্রার্থী হতে দিচ্ছে না, ফর্ম দিচ্ছে না, অথবা বাধা দিচ্ছে। তো সেদিক থেকে আমি মনে করি দেশ একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকেই যাচ্ছে, একগেটীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। এখানে জাতীয় পার্টির সাফল্য হচ্ছে কয়েকটি। প্রথম, জাতীয় পার্টি একটি কণ্ঠস্বর, যেটি সরব আছে। দ্বিতীয়, জাতীয় পার্টি পালিয়ে যায়নি, ভিজিবল আছে। এই দুটি ফ্যাক্টর। তৃতীয়, জাতীয় পার্টি প্রো লিবারেশন ফোর্স, একাত্তরের পক্ষের শক্তিশালী শক্তি। আমরা মনে করি এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি তার সঠিক রাজনীতি করছে এবং জাতীয় পার্টির জনপ্রিয়তা ঠিকই আছে। সাংগঠনিকভাবে আমরা একটু শক্তিশালী হলে সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ভোটে জাতীয় পার্টি আবার তার হৃদয় গৌরব হুম। পূর্ণরূপে ফিরে পাবে। জি, ডক্টর শিব্বির আহমেদ আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ডক্টর শিব্বির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আমি জাতীয় পার্টির রাজনীতি নিয়ে একটু শুরু করলাম, একটু আর এক লাইন মানে দুই লাইনে শেষ করি, তারপরে আমি যেটা দিয়ে আসলে শুরু করতে চেয়েছিলাম সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ব্যারিস্টার পাটোয়ারি, কিন্তু আপনি বলছেন যে আপনি ধারণা করেন, এবং তারপরে আপনি বললেন প্রমাণ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং, জামাতে ইসলামও ইঞ্জিনিয়ারিং এর কথা বলে। মূলত তাদের কাছে এই ইঞ্জিনিয়ারিং শব্দটা তাদের মুখ থেকে খুব পপুলার হলো। আপনারা কি প্রমাণ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং এর? যে এমন একটা ভোট হলো যেখানে জামাত ইসলামীও বলছে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা তো বলছি, এনসিপিও বলেছে, আবার বিএনপির যারা হেরে গেছে তারাও কিন্তু বলেছে। তার মানে কি রংপুর, এটা আসলে ইঞ্জিনিয়ারিং, নাকি হেরে যাওয়াদের একটা কমন ডায়লগ? আম, না, আসলে একটা পারসেপশন কাজ করে। রংপুর সদরে জাতীয় পার্টি তৃতীয় হবে, গাইবান্ধায় আমি তৃতীয় হব, ঠাকুরগাঁতে হাফিজ ভাই তৃতীয় হবে, সিদ্দিক নীলফামারীতে তৃতীয় হবে, মোস্তাক কুড়িগ্রামে তৃতীয় হবে। এটা হতে পারে না। এটা 30 বছর 40 বছরের ভোটিং ট্রেন্ডস এর এটা উল্টো ঘটনা ঘটেছে। এখন সেখানে আমরা কিছু আলামত পেয়েছি, কোন কোন জায়গায় আমাদের এজেন্টরা বলেছে যে আমাদের ভোটগুলো যখন আরেকদিকে দিয়ে কাউন্ট করছে সেগুলো প্রতিবাদ করেছে, কিন্তু তার শক্তি দেখাতে পারেনি। আরেকটা তো হয়েছে হ্যানা ভোটে, 9 লক্ষ হ্যানা ভোট বাদ, কম দেখিয়ে প্রথমে একটা গেজেট হলো, তারপরে আবার 9 লক্ষ হ্যাঁ ভোট যোগ করে আবার একটা গেজেট হলো। তো সেখানে তো বোঝাই যাচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং এর আভাস ছিল। জিএম কাদেরও হুম। একটা বই লিখেছেন, আর্টিকেল লিখেছেন, সেখানে তিনি অঙ্ক কষে দেখিয়েছেন। যেহেতু এবার দুটি ভোট ছিল এবং তুলনামূলক বুথ কম ছিল, তুলনামূলক বলতে আমি বলছি দুইটি ভোটের তুলনায় গড়ে একজন হুম। ভোটারের যদি 2.5 থেকে 3.5 মিনিট ভোট দিতে সময় লাগে দুটো ভোট, তাহলে উনি দেখিয়েছেন 12%-এর বেশি ভোট কাস্টিং কঠিন, সম্ভব না, সময়ে কুলায় না। তার কারণ একটার পরে অনেকগুলো বুথ খালি ছিল। যে একটার পরে অনেকগুলো বুথ খালি থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি হুম। দিনে 4 থেকে 5 ঘন্টা কন্টিনিউয়াস ভোট হয়েছে। এই 5 থেকে 6 ঘন্টা কন্টিনিউয়াস ভোট হয়, 3 থেকে 2.5 মিনিট করে পার ভোটার লাগে, তাহলে ভোট কাস্টিংটা আসলেই অনেক কম হতো। বাট আমরা স্টিল মনে করি ইটস এ ডেমোক্রেটিক অর সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন, মাচ নিডেড। একটা আচ্ছা। ইংলিশ গভর্নমেন্ট জি। দেশ চালাতে পারছিল না, হুম। তো সেক্ষেত্রে আপনাদের এই ট্রানজিশনটা প্রয়োজন ছিল। আমরা এটাকে স্বাগত জানিয়েছি। জি, অবস্থান স্পষ্ট। ইঞ্জিনিয়ারিং এর প্রমাণটা আপনারা যেভাবে দিলেন। ডক্টর শিব্বির আহমেদ, আপনার কাছ থেকে আমি আর যেটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম, মানে মূলত আসলে অর্থ উপদেষ্টার একটা বক্তব্য দিয়ে কথা বলতে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এইটা নিয়ে একটু বলি, যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গটা আসলো। জামাতে ইসলামও অনেক ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে, মানে জাতীয় পার্টিও ইঞ্জিনিয়ারিং এর কথা এখন শুনলাম ব্যারিস্টার পাটোয়ারির কাছে, তার কাছে তিনিও বলছেন, আগেও তারা বলেছেন।
আপনারা কি মানে জামাতে ইসলাম কি আসলে ইঞ্জিনিয়ারিং এর একটা কোনো প্রমাণ শক্তপোক্তভাবে দাঁড় করাতে পেরেছে? কারণ আমরা জানছিলাম যে জামাতে ইসলাম কাজ করছে ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ নিয়ে, কোর্টে যাবে ইত্যাদি। ধন্যবাদ আপনাকে। শামীম ভাইকেও ধন্যবাদ। আমি খুবই বিব্রত যে একটুখানি দেরিতে জয়েন করতে হলো ট্রাফিকের কারণে। ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগটা আসে, প্রথম জামায়াত এনসিপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং অভিযোগ করা হয়েছিল। শুরুতে যেটা হয়েছিল যে গণনার ক্ষেত্রে সারাদিনই কিন্তু অভিযোগ ছিল না, সন্ধ্যার থেকে আর কি গণনা যখন শুরু হয় তখন অভিযোগটা শুরু হয়। এবং কিছু আসনে স্পেসিফিক, যেমন ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের আসনে যেহেতু গণনা মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং ঢাকা 13-তে ববি হাজ্জাজ বনাম মাওলানা মামুনুল হক, ওখানেও একবার মাওলানা মামুনুল হককে বিজয়ী ঘোষণা করা হুম। হয়েছিল। তারপর এরকম কিছু জায়গায় হয়েছে। এই ডিসক্রিপেন্সি গুলোই আসলে একটা মানে সন্দেহের জায়গা তৈরি করেছে যে তাহলে গণনার মধ্যে সামহাউ কম বেশি করা হচ্ছে। এবং ঢাকা 8-এ যেটা অভিযোগ করছিল যে বাতিল ভোট গুলো আবার মির্জা আব্বাসের পক্ষে কাউন্ট হচ্ছে, এই ধরনের অভিযোগ থেকে কিন্তু এই অভিযোগটা এসেছে। এবং এটা জামাতের পক্ষ থেকে যে অভিযোগটা করেছে তারা কিন্তু অল্প কিছু আসনের কথা বলেছে। ইভেন তারা তো 77টা তাদের জোট জিতলো, বাইরে তারা অ্যারাউন্ড, সম্ভবত আমি যদি ভুল না করি, অ্যারাউন্ড 50টার মতো আসনের ব্যাপারে তারা অভিযোগ করেছে যে এগুলোতে ইঞ্জিনিয়ারিং হয়েছে গণনার ক্ষেত্রে মিসিং হুম। ভোট। এবং তারা কয়েকটা অভিযোগও দাখিল করেছে ফরমালি নির্বাচন কমিশনে, যেখানে তারা বলছে রিকাউন্ট করার ব্যাপারে। তার মনে হয় ইঞ্জিনিয়ারিং এর অভিযোগটা, যেটা শামীম ভাই হয়তো, আমি জানি না শামীম ভাই আরো স্পেসিফিক বলতে চান কিনা, আমার কাছে মনে হচ্ছে জামাতের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে যে অভিযোগ, এটা গণনায় সঠিক না করে বা বাতিল হওয়া ভোট কাউন্ট করা, এই ধরনের অভিযোগ করা হয়েছে। আর অন্য ইঞ্জিনিয়ারিং যদি হয়, ধরেন ক্যাম্পেইনের পক্ষে, আমি যেটা বলি যে একটা ইঞ্জিনিয়ারিং আমি এটা বলতে পারি, ধরেন 2008-এর ইলেকশনে এটা হয়েছিল যে বিএনপি বা জামাতের ক্যান্ডিডেটদেরকে ধরা হচ্ছিল টাকা সহ। না, আওয়ামী লীগকে সেম অপরাধে ধরা হচ্ছে না, এটা একটা হুম। নেগেটিভ হুম। ক্যাম্পেইনিং করা, যে বিএনপি জামাতের লোকেরা হচ্ছে টাকা ছিটাচ্ছে, তাহলে ভোটারদের মধ্যে একটা পারসেপশন ক্রিয়েট করা। এবারে নির্বাচনে এটা হয়েছে যে জামাতের একজন জেলা আমির উত্তরবঙ্গের, যিনি হুম। এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন, এটা টাকা সাথে নিচ্ছেন, এবং এটা উনি এখানে ডিক্লেয়ার করে গেছেন। তারপরে ওনাকে হেনস্থা করা হলো এবং একটা ভাইব ক্রিয়েট করা হলো। এট দ্য সেম টাইম শহীদুদ্দিন চৌধুরী এনির লোকদের কাছেও টাকা পাওয়া গেল, সেটা নিয়ে মিডিয়ায় তেমন কোনো আলাপ আলোচনা হয়নি। এগুলো ইঞ্জিনিয়ারিং এর পার্ট, যে কারো পক্ষে পজিটিভ ক্যাম্পেইন করা বা কারো পক্ষে নেগেটিভ ক্যাম্পেইন করা, কিন্তু সেটাকে আপনি মোটা দাগে আবার যে অভিযোগ আকারে দাখিল করবেন, সেটা করবার মতো অবস্থাও নাই। ভোট গণনার ক্ষেত্রে যদি অভিযোগ থাকে, এটা আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত এটা আবার রিচেক করা। যেমন কয়েকটা আসনের ব্যাপারে আমি হুম। শুনেছি অভিযোগ করেছে। এখন আমাদের দেশে তো এগুলো আসলে শেষ জি। পর্যন্ত কি হয় জানি না, জি, এগুলো অতএব অভিযোগের এই মধ্যেই আলোচনাটা হয়তো বাদই থেকে দিই, যাবে। যেহেতু ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা যা হয়েছে তারপরে আর তেমন কিছু হবার কোনো সুযোগ নাই, বা আশাও নাই। ফলে যাই, যেই বিষয়টা নিয়ে শুরু করতে চাচ্ছিলাম, যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের, সাবেক অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়কার, তার একটি বক্তব্য দেখলাম গণমাধ্যমে আজকে। তিনি বলছেন যে আমরা যদি টের পেতাম বা ছাত্ররা যদি মনে করতো সনদ হবে টবে না, দিনের পর দিন মিটিং করলাম, এগুলো সব লোক দেখানো, তাহলে সিনারি অন্যরকম হতো। ডক্টর শিব্বির আহমেদ, আপনার কাছ থেকে একটু শুনি, আপনি কি এই বক্তব্যের সাথে একমত, বা এই বক্তব্যকে আপনি বিশ্লেষণটা কিভাবে করেন, আমি সেটা একটু শুনি। এই এই বক্তব্য আমি যদি সাদা মাটা ভাবে দেখতে চাই, যে বিএনপি সহ সব দল মিলে যে ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করেছে এবং সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে, গণভোটের ব্যাপারে সবাই গণভোটে গিয়েছে, এবং তারেক রহমান সহ গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছেন। তার মানে বিএনপি একমত ছিল যে আমরা সংস্কারগুলো করব, জনগণকে তারা সেই আশা দেখিয়েছে। এবং জনগণের মধ্যে যে সংস্কারের পক্ষে একটা তীব্র আকাঙ্ক্ষা আছে, এটা বিএনপি বুঝতে পেরেছিল যে আমরা যদি এখন না, জনগণের তারা তো আকাঙ্ক্ষার বলছে বিপরীতে যে আসলে যাই। অনেক কিছু, ওই সংসদে যেটি সালাউদ্দিন আহমেদ বললেন, যে তখন আসলে নির্বাচন হবে কিনা এটা, হবে, মানে তার মানে নির্বাচন হবে না এটা ভেবে তারা আসলে অনেক কিছুতে আপোষ করেছে, তারা বা তারা হ্যাঁ, যেটা করেছেন বলেন। যে তাদের মনের ভিতরে ছিল এক, আর অ্যাক্ট করেছেন আরেক, প্রিটেন্ড করেছেন যে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি রেসপেক্ট জানাই, আমরা সংস্কার করব, আপনারা হায়ের পক্ষে ভোট দেন। এটা বলে ওনারা কিন্তু জনগণকে এক ধরনের মিথ্যা আশ্বাস দিয়েছেন, যে কমিটমেন্টটা জনগণকে ওনারা দিয়েছেন যে আপনারা হ্যাঁ ভোট দেন, যদি হ্যাঁ জিতে আমরা এই সংস্কারগুলো করব। এখন এসে বলছেন যে গণভোট আমরা মানি না, আমরা তখন বিপদে পড়ে এটা মেনেছিলাম, অথবা আমাদের মনে ছিল এক, মুখে বলেছি আরেক। এটা এক ধরনের প্রতারণা আমি মনে করি জনগণের সাথে। ওনারা যদি, তো আপনারা এই বিপদে, মানে যদি বলি জামাত, এনসিপি বা অন্তর্বর্তী সরকার এই বিপদে কেন বিএনপি কে ফেললো, কেন না, বিএনপি, ব্ল্যাকমেল এটা করলো? বিএনপি মনে করছে, আমি তো আর বলছি না, বিএনপি বলছে এটা এখন আর কি, যে আমরা এই জন্য বিএনপির
বিএনপির নেচারের মধ্যে, রাজনীতি নেচারের মধ্যে আসলে সংস্কার বিরোধী এক ধরনের মনোভাব আমরা দেখতে পাচ্ছি। বিএনপি নিজেরাও যেগুলো গত 15 বছর ধরে অ্যাডভোকেসি করেছে, ধরেন সংবিধান সংস্কার কমিশন করবে, এটা বিএনপির 1 নাম্বার দফার মধ্যে ছিল, 31 দফার 1 নাম্বার দফা, সেটাও এখন বিএনপি আর মানছে না। তাহলে এই বিএনপি আর গত 15 বছরের নির্যাতিত নিপীড়িত মজলুম যে বিএনপি, যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছিল, সংস্কার করতে চাইছিল, রাষ্ট্র সংস্কার করতে চাইছিল, রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিচ্ছিল, সেই বিএনপির সাথে তো এই বিএনপি আপনি মিল দেখবেন না। এটা হতে পারে যে 2/3 মেজরিটি পাওয়ার কারণে তাদের যে অহংবোধ সেখান থেকে আসছে, অথবা মনে করছে যে রাষ্ট্র যেভাবে চলছে সেভাবে, কারণ বিদ্যমান কাঠামো তো সরকারি দলকে বা প্রধানমন্ত্রীকে একটা সুবিধা দেয়। এবং এটা নিয়ে তো আলোচনাটা যে এইটা বিদ্যমান কাঠামোটা আমাদের রাষ্ট্রকে বা সরকারকে ফেসিবাদ হয়ে উঠতে সহযোগিতা করে। তো এইটার জন্যই এই সংস্কারগুলো, এখন রাষ্ট্র তো বিদ্যমান কাঠামোর সুবিধাটা তারা পাবেন, সেই চিন্তা থেকে তারা সেই সংস্কারগুলো করতে চাচ্ছেন না এখন এসে। তো এটা আমি মনে করি বিএনপি তার রাজনৈতিক কমিটমেন্টের জায়গায় জনগণের সাথে একটা প্রতারণা করলো, প্রতারণার আশ্রয় নিল, যেটা নেওয়া তাদের উচিত হয় নাই। আর সাবেক অর্থ উপদেষ্টা যেটা বলছেন সেটা হচ্ছে যে যদি এটা না হতো তাহলে তো সে সময় এটা নিয়ে আলাপ আলোচনা হতো, হয়তো আরো কোনো শর্ত আরোপ হতো বা নতুন কোনো কন্ডিশন দেয়া হতো, যেগুলো হয়তো আমি জানি না, মানে অথবা কিছু নির্বাচনটা সংস্কার হতো হয়তো না তারা, হয়তো, এরকম কি কিছু হতো? নির্বাচন কারণ হতো না এটা আমি মনে করি না। তখন কিন্তু আমরা এনসিপির কাছ থেকে খুব শুনতাম বিচার এবং সংস্কারের আগে নির্বাচন না, না, যারা নির্বাচন বিচার, চায় তারা নাকি বেঈমান, না, এরকমই শুনতাম। বিচার এবং সংস্কারের যে প্রয়োজন, আমি জামাত ইসলামের আমিরের বক্তব্যগুলো ফলো করেছি। উনি বলছিলেন যে আমরা জানুয়ারি থেকে জুন এর মধ্যে ইলেকশন চাই, এ ধরনের একটা ইয়ে বলেছিলেন। তারপর তো সেটা ফেব্রুয়ারিতে হলো। তো আমার কাছে মনে হচ্ছে সকল দলে আসলে নির্বাচন চেয়েছে, নির্বাচন চায় না এরকম কেউ ছিল না। এবং ইউনূস সরকারেরও নির্বাচন দিব না, আমি 5 বছর 10 বছর ক্ষমতায় থাকবো, এটা আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। তবে যদিও সবার শোনা যেটা যেত, চাওয়া ছিল, যে হ্যাঁ। শোনা যেত, এটা পিপল পারসেপশন, এটা সরকারি কেউ বলেছে যে আমরা 5 বছর থাকতে চাই এরকম না, এটা থাকতে দাবি চাই ছিল, না হলেও এটা জনগণ চায় আমরা থাকি, মানে যেরকম জনগণ করে ধরেন জনগণ চায়। আওয়ামী লীগও বলতো Right, না জনগণের ইচ্ছায় আমরা ক্ষমতায় right. এসেছি, জনগণের কিন্তু ভোটে। তাহলে সংস্কার এবং জনগণ চাইবে তো ভাই। বিচার এবং সংস্কারের দাবিটা কিন্তু জুলাইয়ের আন্দোলন থেকেই ছিল। এবং আন্দোলনের পরপরও যখন যে 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে নির্বাচন দাও, এটার বিরোধিতা ছিল এই অর্থে যে একটা সময়, একটা উইন্ডো তাদেরকে দিতে হবে যাতে করে বিচারটা প্রগ্রেস করা যায় এবং বেসিক সংস্কারগুলো আগায় নেওয়া যায়। এবং দেখেন নির্বাচনটা কিন্তু যখন সংস্কারের আলাপ আলোচনাগুলো এক ধরনের ঐক্যমত্যে এসেছে, আর বেশি দেরি কিন্তু হয় না, নির্বাচন হয়েছে। তো আমার মনে হয় নির্বাচন হতো না এটা আমি মনে করি না, হুম, নির্বাচন হতো। তবে হুম। এই যেই সংস্কারগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এগুলো নিয়ে হয়তো আরো আলাপ আলোচনা হতো বা হওয়া দরকার ছিল। জি, কিন্তু আসলে বিএনপি এখন ঐক্যমত্য যে হয়েছিল প্রতারণাটা আসলে। করছে এটা, জি, এটা শিবির বিএনপি আহমেদ, আমি এখন একটু এসে আর কি চেঞ্জ করলো। ব্যারিস্টার পাটোয়ারির কাছেও শুনবো, কিন্তু ঐক্যমত্য হয়েছে এবং তারপর নির্বাচন হয়েছে, এরকম একটা জায়গায় কি পৌঁছালো নাকি লন্ডন বৈঠকের পরে আসলে আস্তে আস্তে নির্বাচনের একটা হাওয়া উঠলো, সেই আলোচনাটাও তখন থেকেই ছিল? আমি একটু ব্যারিস্টার পাটোয়ারির কাছ থেকেও এটা শুনি যে আপনি আসলে অর্থ উপদেষ্টার বক্তব্যকে কিরকম ভাবে দেখেন, যে বিশেষ করে এই যে যদি টের পেতাম বা ছাত্ররা যদি মনে করতো সনদ হবে টবে না, দিনের পর দিন মিটিং করলাম, এগুলো সব লোক দেখানো, তাহলে সিনারি অন্যরকম হতো। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করেন, যে এটা বা সিনারি কেমন হতো? উনি হয়তো কৌশলের জন্য এটা বলেছেন, কিন্তু আসলে একজন শীর্ষ রাজনীতিবিদ বা একটি বড় রাজনৈতিক দল মিথ্যা আশ্বাস, মিথ্যা কাগজ সাইন করা কি উচিত? একটা কমিটমেন্টে তারা সাইন করেছে কিন্তু তারা এখন নেই। But আমার অবস্থান সবসময় ছিল জুলাই সনদ অথবা গণভোট অথবা যে সংস্কারগুলো করা হয়েছে এটা সাংবিধানিক ভাবে হয়নি এবং সকলের ঐক্যমত হয়নি। 30টি বিরোধী দলকে বাদ দিয়ে এটা করা হয়েছে। এটা যদি সকলকে নিয়ে করা হতো তাহলে আজকে বিএনপি এক ঘরে থাকতো, বাকি সবাই এটার পক্ষে থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপি এটার বিপক্ষে, জাতীয় পার্টি এটার বিপক্ষে, আরো অনেকেই এটার বিপক্ষে, নিষিদ্ধ দল আওয়ামী লীগ তারা তো অবশ্যই বিপক্ষে। তাহলে এটার পক্ষে ঐক্যমতটা থাকলো কোথায়? খুবই অল্প ঐক্যমতের মধ্যে এই মুহূর্তে এই বিষয়গুলো জানিয়ে, এই স্পিরিটটা অনেক হাই, কিন্তু এটা সবাইকে কন্টেইন করতে পারতো। কিন্তু সেই সময় বিজিত শক্তি সিলেক্ট করেছে যারা কাকে কাকে ঐক্যপক্ষে রাখবে, হুম। কাকে কাকে রাখবে না। দেশের জন্য সংস্কার করবে কিন্তু দেশের একটা মানুষের বড় অংশকে বাদ দিয়ে। সেজন্যই এটা টেকসই হলো না, সেজন্যই এটা টিকলো না এবং বেশ লজ্জাকর ভাবেই হারিয়ে গেল, সরে গেল। গণপরিষদ হলো না, গণভোটেরও গণভিত্তি নিয়ে প্রবলেম আছে, এখানে অনেক সাংবিধানিক ব্যাখ্যা দরকার আছে। সেই সময় আমরা বলেছিলাম যে এটা অসাংবিধানিক হচ্ছে, রাষ্ট্রপতি এই অর্ডিনেন্স দিতে পারেন না, গণভোট অর্ডিনেন্স দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই, এটা সংবিধান অ্যামেন্ডমেন্ট হচ্ছে। রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন, আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই, কারণ এখন সংবিধান আছে। রাষ্ট্রপতি আদেশ দেবেন যখন সংবিধান সেটি থাকবে পরবর্তীতে না। বিএনপি বলছে, এবং বিএনপি এখন এক্স্যাক্টলি এভাবেই সেই বলছে, কথার হ্যাঁ। পরে বিএনপি অ্যাডপ্ট করে বলেছে। তো এইগুলো আমরা আগেও বলেছিলাম, একটা হতে পারতো গণপরিষদ আগের সরকারই করতে পারতো, সংবিধান সাসপেন্ড করে
সকল দলকে নিয়ে একটা গণপরিষদ করত, সেই গণপরিষদের মাধ্যমে এই সংস্কারগুলো পাশ হয়ে নতুন সংবিধান প্রিন্ট হতো। এটা কিন্তু প্লজিবল ছিল, সাংবিধানিক ছিল, কিন্তু ইউনিট গভর্নমেন্ট ন্যাচারালি এত ঝুঁকি নেয়নি। পাশাপাশি বিএনপি ক্যামোফ্লেজ করে সবাইকে ভোটে এনে তারা আবার তাদের অবস্থানে ব্যাক করেছে। বাট এনিওয়ে, আমার মনে হয় জুলাই সনদের বা সংস্কারের অনেকগুলোই পরবর্তীতে বিএনপি গ্রহণ করবে এবং বিল আকারে এটা সংসদে পাশ হবে, কারণ অনেকগুলো অ্যামেন্ডমেন্টই খুবই কার্যকর। ডিসেন্ট্রালাইজেশন, উপজেলা কিন্তু আদালত। বিএনপি তো এটাও বলছে যে বিএনপি জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে তার অক্ষরে অক্ষরে পালন করবে। এটা তো একদম মানে এটা তো তারেক রহমানও বলছেন এখন, মাননীয় প্রধানমন্ত্রী। এটা ফলে সম্পূর্ণ পলিটিক্যাল একটি কথা, কারণ আপনি যেটা গ্রহণ করলেন না, যেটা বাতিল করলেন, যেটা অ্যাডপ্ট করলেন না, যেটা রেসিন্ড করলেন, যেটা প্লেস করলেন না, আপনি সেটা কিভাবে অক্ষরে অক্ষরে পালন করবেন? যদি অক্ষরে অক্ষরে পালন করতেন তাহলে তো এখনই করতেন। তো এটা অক্ষরে অক্ষরে পালন হবে না, কিছু কিছু পালন হবে, কিছু কিছু হবে না। তো আমরা আশা করব, যেহেতু বিগত সময়ে সীমাহীন ক্ষমতামুক্ত সরকারের কারণেই সমস্ত সমস্যা হয়েছে, একতরফা ভোট হয়েছে, প্রশাসন একভূত হয়েছে, মিডিয়া একভূত হয়েছে, বিচার বিভাগ একভূত হয়েছে, বিরোধী দলকে হত্যা করা হয়েছে, মূল কারণ কিন্তু একটাই ছিল, একতরফা একটি ভোট আর হচ্ছে একভূত ক্ষমতা। সীমাবদ্ধ সরকার বর্তমানে সরকারের জন্যই প্রয়োজন, যাতে তারা কখনো স্বৈরাচার হওয়ার সুযোগ না পায়, কারণ এটা একটা সাইকেলের মতো। তো সেখানে কিন্তু আমরা আবার দেখলাম সুপ্রিম কোর্ট ভোট হলো, সেখানে অনেককে ভোট করতে দেওয়া হলো না, সম্পূর্ণ উইদাউট এনি এক্সপ্লানেশন, স্বৈরাচারের দোষর দিয়ে। তাহলে সেই কিন্তু একতরফা সংসদ, একতরফা পেশাদারি প্রতিষ্ঠান, একতরফা বিচার বিভাগ, একতরফা মিডিয়া, সব যদি আবার একতরফা হয়, তাহলে সেখানে দুর্নীতি রক্ষা পাবে কিভাবে? স্বৈরাচার হওয়া থেকে বাধা আসবে কোত্থেকে? স্বৈরাচার হওয়ার হাত থেকে তো আমরা বাধা দেখতে পাচ্ছি না। এই জন্য আমি মনে করি সরকারের নিজের উচিত তার নিজেরই সীমাবদ্ধতাগুলো ইম্পোজ করা, সেলফ রেস্ট্রেইন। জুডিশিয়ারির জন্য সেলফ রেস্ট্রেইন, এর উপর কোনো রেস্ট্রেইন নাই। এই সেলফ রেস্ট্রেইনটা যদি সরকার আরোপ না করে, তাহলে সরকার তার নেতাকর্মী, তার অনুগত প্রশাসনকে কন্ট্রোল করতে হবে। ইতিমধ্যে একজন ডিআইজি বলেছে, আমি জাতীয়তাবাদী রাজনীতি করতাম সারা জীবন। তো উনি কেন একজন সভ্য পুলিশ হয়ে ডিআইজি হিসাবে এই বক্তব্য দিবেন? ওই যে আগের ট্রেন্ড যেটা ছিল, সবাই নিজেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ দাবি করতো, সবাই ৭ই মার্চের ভাষণ শুনেছে, সবাই শেখ হাসিনাকে মা ডাকছে, যেখান থেকে আসলে একটা লেবিয়াথান তৈরি হয়ে গেল, সেই লেবিয়াথান তো আবার তৈরি হবে। এবং এটা বাংলাদেশ আরেকটা সেরকম সিচুয়েশন কিন্তু কোনোভাবেই কভার করতে পারবে না, অ্যাডপ্ট করতে পারবে না। তো আমরা মনে করি সেক্ষেত্রে সরকারের নিজেরই উচিত ভালো ভালো সংস্কারগুলো গ্রহণ করা, প্রয়োজনে সংস্কার সংসদের বাইরে সকল দলকে নিয়ে ডায়ালগ করা উচিত। আপনি দেশের সংস্কার করতে গেলে সবাইকে অন পান নিয়ে আসতে হবে, সবাইকে এক টেবিলে নিয়ে আসা, সবাইকে একটা আলোচনায় নিয়ে আসা, এটা কিন্তু বিশাল রাজনৈতিক সাফল্য। এবং যেই এটার আলোচনা হয়ে গেল সেই আলোচনায় যদি মাধ্যমে না মানে তাহলে আবার নতুন করে টেবিলে বসে আলোচনা করে আসলে কি হবে সেই প্রশ্নটা তো জাগে। কিন্তু আমি ওইটা একটু মানে এখন জামাত যেটি আর কি ব্যারিস্টার পাটোয়ারি যেটি বলছিলেন যে সবকিছু একতরফা হয়ে যায়, একটা সেলফ রেস্টেন্ট বিএনপিকে তৈরি করার কথা তিনি বলছেন। জামাত কি আসলে বিরোধী দল হিসেবে সেই চাপটা সরকারি দলের উপর তৈরি করতে পারছে? জামাতের আমির তিনি বলছেন যে আমরা সংসদে এবং রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে। তিনি এই কথাটি বলছেন যে সংসদ এবং রাজপথে অব্যাহত থাকবে। অব্যাহত মানে আসলে শুরু হয়েছে, চলতে থাকবে। কি হয়েছে শুরু হওয়ার পরে, কি চাপটা হলো বা সরকারের গায়ের উপর কি পড়লো? না, সরকারের দেখেন, বিরোধী দল হিসেবে বিরোধী দল সংসদে এটা নিয়ে কথা বলছে এবং পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য রাজপথে তারা বিভাগীয় সমাবেশ করছে। ঢাকায় সমাবেশ করেছে, পরবর্তীতে তারা জেলা উপজেলা পর্যায়ে সমাবেশ করবে, রাজনৈতিক কর্মসূচি দিয়ে যেটা করবে, একই সাথে সংসদ এবং সংসদের বাইরে জনমত গঠন করার চেষ্টা করবে। আমি মনে করি বিরোধী দল হিসেবে এটা তাদের দায়িত্ব, এটা করতে হবে সংসদ এবং সংসদের বাইরে। তো আমরা যদি দেখি আসলে এই যে সংস্কারের ব্যাপারে কেন এই দোটানাটা সরকার গ্রহণ করে এ ধরনের স্ট্র্যাটেজি, আমাদের হয় যেটা যে সরকারে থাকলে আচরণ হয় একরকম, বিরোধী দলে থাকলে একরকম। আবার সরকার যদি 2/3 মেজরিটি নিয়ে আসে তাহলে আরেক রকম। যেমন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, বিরোধী দলে থাকলে সবাই এটার জন্য আন্দোলন করে, আবার সরকার দলে গেলে মনে করে বা মনে করতো যে না, এরকম নিরপেক্ষ মানুষ পাওয়া যাবে না, অথবা নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সেম, বিরোধী দলে থাকলে মনে হয় যে বিচার বিভাগের স্বাধীনতা দরকার, সরকারে গেলে মনে হয় যে না, আমার একটু কন্ট্রোলে থাকুক, দুদক, মানবাধিকার কমিশন, সবকিছুকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কন্ট্রোল করতে চায়। এখন শামীম ভাই যেটা বলছেন, আমি মনে করি সরকার মানবে, হয়তো কিছু জলগোলা করে মানবে, যেটা হয় বিএনপির এর আগেও তো এরকম হয়েছে। ধরেন 94-তে
মাগুরা ইলেকশনের পর যখন বিরোধী দলগুলোর পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আসলো, তখনও কিন্তু বিএনপি মানতে চায় না। এই দীর্ঘদিন বললো যে, খালেদা জিয়াও বলেছিলেন যে শিশু এবং পাগল ছাড়া কোনো নিরপেক্ষ মানুষ নাই, উনি মানবেন না তো মানবেনই না। একদলীয় নির্বাচন হলো এবং সেই নির্বাচনে 21 দিনের বেশি টিকতে পারলেন না, যেটার কারণে ওনার পরবর্তীতে একটা নতুন সংসদ করে জাস্ট তত্ত্বাবধায়ক সরকারটা অ্যাপ্রুভ করে ওনারা ক্ষমতা থেকে পদত্যাগ করলেন। তো এই যে সর্বশেষ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা মানলেনই, কিন্তু এই যে নানান জলঘোলা করে দেশের অনেক ক্ষতি হলো, হরতাল হলো লাগাতার, মানুষ খুন হলো, ওই নির্বাচনে অনেক মানুষজন মৃত্যুবরণ করেছে। হুম। তো এইটা জলঘোলা করে হওয়ার কারণে যেটা হলো আওয়ামী লীগ আবার পাওয়ারে আসার সুযোগ পেল। কিন্তু যদি বিএনপি তখন মেনে নিত তত্ত্বাবধায়ক সরকার, তাহলে আবারও বিএনপি তখন পাওয়ারে আসতো, এটাতে সন্দেহ ছিল না। আবার ধরেন 2006-এর সময় বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কাহিনী করলো, কে এম হাসানের বয়স বাড়িয়ে 2 বছর বিচারপতিদের মেয়াদ বাড়িয়ে দিয়ে, যেটা দেখছি এটা আওয়ামী লীগ বলছে আমরা মানবই না, সে সময়ের বিরোধী দল তো মানবেই না, এটা হবে না, এটা জানা কথাই ছিল। শেষ পর্যন্ত কিন্তু আর কিছুই হলো না, বিচারপতির বয়সেই শুধু বাড়লো, 2 বছর এক্সট্রা বেনিফিট পাইলো, কিন্তু সরকারের কোনো লাভ হলো না, বিএনপির কোনো লাভ হলো না। জলগুলো করে পরবর্তীতে 28শে অক্টোবর আসলো, আওয়ামী লীগের নির্মমতা মানুষ দেখেছে, 1/11 সরকার আসলো এবং আমরা ফেসিবাদের কবলে পড়লাম। তো হ্যাঁ, বিএনপির এই এবং সেই ধরনের সময়টা এই শুধু এই বিএনপি বলছেন, মানে জামাতও তার সাথে ছিল ওই না, সময়টাতে। জামাত সরকারে ছিল, কিন্তু বিচারপতির বয়স বাড়ানো তো আর জামাতের হাতে ছিল না। জামাতের মাত্র 2 জন মন্ত্রী ছিল, সরকারের ক্ষুদ্র পার্ট তখন বিএনপির যে পক্ষ আওয়ামী লীগ থেকে আন্দোলন করছিল আর কি এই এই প্রক্রিয়াটা নিয়ে, বিচারপতির বয়স বাড়ানো, তারপরে রাষ্ট্রপতি বিরোধিতা ইয়াজউদ্দিন আহমেদ করে। যখন একতরফা ভাবে একটা নির্বাচনের দিকে রাইট। এগোচ্ছিলেন সেই না, সময়টা এই তখন। এই এই প্রক্রিয়া আমি বলছি যে বিএনপি কিন্তু শেষ পর্যন্ত এসে মানে, কিন্তু ওই যে জলগোলা হয় এখন যেটা হচ্ছে, আমার কাছে মনে হয় বিএনপি এটাও মানবে। বিএনপি আপনারা কি মানবে সেই জল হয়তো। ঘোলা করার প্রক্রিয়া করবেন এখন? না, বিএনপি জলঘোলা করতেছে। জলঘোলা করা মানে হচ্ছে যে জনগণের বিপক্ষে যাচ্ছে। জনগণের বিপক্ষে গেলে জনগণের মধ্য থেকে রেজিস্ট্যান্সটা তৈরি হবে। 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে গণভোটের পক্ষে এবং তারা এই সংস্কারগুলো চায়, তার মানে জনগণ তো ডেফিনেটলি একটা রেজিস্ট্যান্স তৈরি হবে জনগণের মধ্যে। সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এই তৈরি যে হওয়া ধরেন পর্যন্ত সত্তর যদি পার্সেন্ট যায়, মানুষ হ্যাঁ ভোট তাহলে এটা করবে। দিয়েছে, হ্যাঁ জি। একদম 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, মানে তার ধরেন খুবই হয়তো কি অংশ বুঝে শুনে দিয়েছে, ফলে তারা কি আসলে এই প্রেশারটা ক্রিয়েট করবে যে এটা হচ্ছে কিনা সেটা কি তারা এটা সবাই এটা বুঝেও আসলে আমরা হয়তো। এভাবে, মানে এটা এভাবে বলতে পারি না যে কিয়দংশ বুঝে শুনে দিয়েছে। এটা আমাদের হাইপোথেসিস, এটা কোনো এভিডেন্স নাই যে কত পার্সেন্ট বুঝে দিয়েছে, কত পার্সেন্ট না বুঝে দিয়েছে, এটার কোনো এভিডেন্স আমাদের হাতে নাই। আর এটা ধরেন সব ভোটের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারবেন, বিএনপি কে যে 2/3 মেজরিটি দিয়েছে, 51% মানুষ ভোট দিয়েছে, কত পার্সেন্ট বিএনপির 31 দফা বুঝে ভোট দিয়েছে, কত 31 পার্সেন্ট দফা দেখে বিএনপির বুঝে দেখে নাই, কিন্তু তারেক নির্বাচনী রহমানের উপর ইশতেহার আস্থা দেখেছে রেখে ভোট। ভোট দিয়েছে। তারেক তার মানে রহমানরা বিএনপির উপর এই এই আস্থা রেখে এই ভোট এই দিয়েছে। এই কথাটাই সত্য, আপনার এই কথাটাই সত্য। মানুষ হুম হুম ওভারঅল গণভোটের উপর আস্থা রেখে ভোট দিয়েছে, যে গণভোটে যে সংস্কারগুলো চায় এগুলোর উপরে তারা আস্থা রেখেছে। তারা আস্থা রেখেছে, এখানে সব দল মিলে যে আলাপ আলোচনা করেছে, তার মানে এটা সত্য। এই সত্যের উপরে ভিত্তি করে তারা ভোট দিয়েছে, ট্রাস্ট করেছে। তার মানে তাদের ভোটটাকে যে দেখেন, তারা হতে পারে কেউ কেউ না বুঝে ভোট দিতে পারে, আমি এটা বলতে চাই না, কারণ এটা জনগণের এজেন্সিকে ছোট করা হয় যদি আমি বলি তারা বুঝে নাই, এটা আমি বলতে চাই না। কিন্তু যদি ধরেও নেই আপনার কথার সূত্র ধরে যে হুম। কিছু মানুষ হয়তো না বুঝে ভোট দিয়েছে, কিন্তু তারা যে ভোট দিয়েছে এটা তো তারা জানে, এবং তাদের ভোটটা যে অবজ্ঞা করা হচ্ছে, অবমূল্যায়ন করা হচ্ছে, তাচ্ছিল্য করা হচ্ছে, এইটা কিন্তু তারা বুঝবে। তো জনগণ সেই হ্যাঁ ভোটে কি লেখা ছিল এটা না বুঝলেও হুম হুম। এটা বুঝবে যে আমাদেরকে তাচ্ছিল্য করা হচ্ছে। দেশের জনগণ, দেশের মালিক, তাদের যে ভ্যালু রায়, সেটাকে ডিভ্যালুয়েট করা হচ্ছে, তাদেরকে আচ্ছা। অপমান করা হচ্ছে। জি। এইটা এক সময় একটা রিয়াকশন তৈরি হবে, বিশেষ করে জনগণের তরুণ রিয়াকশনের কথা সমাজের বলছেন। মধ্যে। হুম হুম। তরুণ সমাজের মধ্যে কিন্তু এটার প্রতিক্রিয়া হবে। ধরেন জি। হয়তো একদম খেটে খাওয়া মানুষরা এত কিছু নাও বুঝতে পারে, কিন্তু তরুণ সমাজ যারা 24-এর গণ অভ্যুত্থান করেছে, বিশেষ করে ইউনিভার্সিটি গ্রাজুয়েট শিক্ষিত ছেলে মেয়েরা, এরা কিন্তু বুঝে কি চাই আমরা, সংস্কার কি, কেন, কি জন্য দরকার। তো এই যে তরুণ সমাজ যারা একটা বড় অংশ আমাদের ভোটারদের মধ্যেও বা জনগণের মধ্যেও, এরা কিন্তু বুঝে, এবং এটা রেজিস্ট্যান্সটা এদের মধ্য থেকে তৈরি হবে যদি সরকার এটা মানতে না চায়। আর যেটা ওনারা বলছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে মানবো, এটা নাহিদ ইসলাম এবং আক্তার সংসদে বলেছিল যে জুলাই সনদে ওনারা পরবর্তীতে একটা নোট অ্যাড করেছিলেন, যেটা প্রিন্ট হওয়ার আগে, যে একটা নোট যে কোনো রাজনৈতিক দল চাইলে যদি সে ক্ষমতায় আসে তার ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে। এবং এই নোটটা অলমোস্ট সবগুলো না, বেশিরভাগ এই ইয়েগুলো আলোচনাগুলোর মধ্যে নিচে এই নোটটা দেয়া আছে। এখন এটা যেটা হয়ে গেছে, তার মানে যদি একটা দল ক্ষমতায় আসার পরে তার ইশতেহার অনুযায়ী যা বাস্তবায়ন করা তা করে, তাহলে তার আলোচনারও দরকার নেই, ঐকমত্যেরও দরকার, জুলাই সনদেরও দরকার নেই। তার ইশতেহারে যা আছে সেটা বাস্তবায়ন করলেই হলো। তার মানে বিএনপি এখানে একটা
নাহিদ ইসলামের ভাষ্যমতে যে বিএনপি জুলাই সনদটাকে তাদের দলীয় ইশতেহার বানিয়ে ফেলেছে একটা প্রতারণার আশ্রয় নিয়ে, যেটা তারা জানতো না এই নোটটা কিভাবে এখানে অ্যাড হয়েছে। এটা একটা তাদের জন্য হয়তো হুম, একটা লিভারেজ, যে তারা মনে করতেছে যে আমরা জি, অক্ষরে অক্ষরে পালন করব, তার মানে আমরা আসলে আমাদের ইশতেহার বাস্তবায়ন করব। তা আমি মনে করি কিছু জিনিসে তো যেমন গণভোটের যে 4টা ইস্যু যে গণভোট হয়েছে, হুম, এখানে তো আসলে বিএনপির না বলার কিছু আমি দেখি না, শুধুমাত্র উচ্চ হুম, কক্ষের ব্যাপারটা ছাড়া, যে উচ্চ কক্ষে কি পিআর এর পদ্ধতিতে হবে নাকি সংসদের আসনের ভিত্তিতে হবে, এটা ওদের একটা দ্বিমত। জি, আর বাকি তত্ত্বাবধায়ক সরকার বলি, সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, এগুলোর ব্যাপারে তো আসলে দ্বিমত দ্বিমতের ছিল করার না তাদের। জি, কিছু আপনি বলছেন নাহিদ নাই। এবং মানে আক্তারের কথা। এখন না, দ্বিমত যদি আমি করি যে জাস্ট হুম, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করা ছাড়া আর কোনো দ্বিমত আমি দেখি না। নাহিদ এবং আক্তারের কথা বলছেন যে তারা সংসদে বলছে প্রতারণা, প্রতারণাটা সবাই বলছে, মানে সালাউদ্দিন আহমেদ বলছেন অন্তহীন প্রতারণা করে গেল এইটার মাধ্যমে অন্তর্বর্তী সরকার। নাহিদ আক্তাররাও প্রতারণা, মানে সবাই বলছে একটা প্রতারণা হয়ে গেছে। এই প্রতারকটাকে, সেটি হচ্ছে এখন একটা দেখার বিষয়। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছ থেকে প্রতারকটাকে, এই প্রশ্ন আপনার কাছে আছে, এবং সাথে সাথে এই যে জনগণ বুঝবে এবং জনগণ একসময় আন্দোলন গড়ে তুলবে বলছেন ডক্টর শিব্বির আহমেদ, মানে জুলাই সনদ এর বিষয়ে গণভোট ইস্যুতে, আসলে কি তাই মনে হচ্ছে? না, সব পরিস্থিতি তো খুবই ভোলাটাইল এবং যে কোনো সময় হতে পারে না এমনটা না। তবে সে আন্দোলনের ডাক দেবে কারা? এনসিপি ডাকে একসময় বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি ছাত্ররা নেমেছিল এবং সমস্ত বাংলাদেশের মানুষ নেমেছিল। তাদের ডাকে কি আরেকবার আন্দোলন হবে? বাংলাদেশে কিন্তু কোনো একটি পক্ষের ডাকে দুটি আন্দোলন হয়নি। 71-এর যারা বীর সেনানী তারা পরবর্তীতে অনেকগুলো অভ্যুত্থান করেছে, সবগুলো ব্যর্থ হয়েছে। জাসদ আন্ডারগ্রাউন্ডে গিয়ে ব্যর্থ হয়েছে। 90-এর যারা আন্দোলন করেছে এরশাদ বিরোধী আন্দোলনের সময়, তারাও পরবর্তীতে আন্দোলন করে কিন্তু আন্দোলন হয়নি। তো আমি মনে করি আন্দোলন যারা আগের প্রেক্ষাপটে ছিল, ফ্রন্টে ছিল, তারা আর কোনো গণ আন্দোলন করতে পারবে বলে আমার মনে হয় না। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা বিশাল জনমত আছে, বিশাল। তবে যদি মনে করেন বিএনপি এটা না চায়, যদি নিষিদ্ধ দল আওয়ামী লীগ না চায়, জাতীয় পার্টি না চায়, সিপিবি ইতিমধ্যে চায়নি, কমিউনিস্ট পার্টি বের হয়ে আসছে ওখান হুম, থেকে, হুম, হুম, তাহলে আন্দোলনটা হবে কিভাবে? সকলের সমর্থনে কিভাবে আন্দোলন হবে? এই যে সকল, আমরা, এই শব্দগুলো তো পপুলার সোভারেন্টির অনেক বেশি। সিপি সাহেব খুব হুম, সুন্দর কথা বললেন, শিক্ষক মানুষ, কিন্তু আসলে পপুলার সোভারেন্টি, আমরা, একতা, ঐক্যমত, এটা তো বিশাল ব্যাপার। এটা আওয়ামী লীগ করেনি। জামাতের উপর অনেক টর্চার করেছে, তাদের নেতাদের ফাঁসি দিয়েছে, তাদেরকে নিষিদ্ধ করেছে, তাদেরকে ভোট করতে দেয়নি। যে কারণেই তো আজকে এই ক্রাইসিসটা হলো। সেই সময় জামাত যতটুকু ছিল, এই মুহূর্তে লেফট ওভার অংশটা জামাতের থেকে বড়, অনেক বড়। তো সেই লেফট ওভার অংশগুলোকে বাদ দিয়ে আপনি আরেকটা গণ অভ্যুত্থান, আরেকটা ঐক্যমত, আরেকটা সংস্কার, খুবই কঠিন। সেই জন্য আগে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস লাগবে। আমাদের ফরেন পলিসি, আমাদের সংস্কার, আমাদের সীমাবদ্ধতা, আমাদের নির্বাচন। সমস্যা তো এখানে, যেই থাকবে সে নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে যাবে, সে তার মতো ডিসিএসপি, পিওনো, ইলেকশন কমিশন, চিফ জাস্টিস সাজাবে, এবং সেই সাজানোর ফাঁকে যখন ভোট করবে তখন ব্যাকফুটে থাকা বাকি দলগুলো হেরে যেতে পারে। এখান থেকে কিন্তু সংকটের সৃষ্টি হয়। সেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে। এখন পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো আলামত আমরা দেখছি না। হুম, কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে আওয়ামী লীগ যে রায় দিয়েছে, যে সংবিধান সংশোধন করেছিল, সেটা জাস্টিস ফারাহ মাহবুব বাতিল করে দিয়েছে। সেটার এগেনস্টে আপিল রিভিউ হয়েছে কিছুটা। তো সরকার চাইলে এটা দ্রুত রিভাইভ করবে, আমরা কিন্তু সেই আলামত দেখছি না। অর্থাৎ বর্তমান সরকারও ভবিষ্যৎ ইলেকশনকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে, এবং যখন সে চেষ্টা করবে তখন সেটাকে ব্যর্থ করার চেষ্টা হবে। আর যদি সফল হয়ে যায়, সেটা ইনএভিটেবল একটা টাইরানির দিকে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সকল দল বসে সমাধান করতে হবে। এটা রাষ্ট্র, এটা দেশ, জাতিসত্তা। তো এখানে যদি আমরা কনফ্লিক্ট করি, আন্দোলন করি, আর মানুষ মারা যায়, তাহলে তো এটা দেশের ক্ষতি হবে, ইকোনমি ধ্বংস হয়ে যাবে। বিগত ইউনূস সাহেবের সময় 27 লক্ষ জব চলে গেছে, 17 লক্ষ নারীর জব চলে গেছে। সামান্য হামের টিকার ভুলের জন্য
প্রায় 400-র উপরে শিশু মারা জি। গেছে। আমি আসলে এই ইস্যুটাতে একটু আসতে চাই, মানে বিশেষ করে এই ইস্যুটাতে একটু আসতে চাই, কিন্তু জাস্ট আপনার ওই কথাটার সূত্রে যে আমরা আসলে কারা থাকবে তার মধ্যে, আর এটা নিয়ে আমি একটু শিব্বির আহমেদের কথা শুনতে চাই যে এই যে আন্দোলন যে করবে তাদের মধ্যে আসলে কারা, ধরেন যখন আমরা গণ অভ্যুত্থানটা দেখেছি জুলাই আগস্টের, তখন যেখানে সেটা আসলেই তো সেখানে বিএনপি ছিল, জামাত, বিএনপি, আওয়ামী লীগেরও একটা অংশ যারা অনেক মানে ছাত্র তরুণরা তারা ছাত্রলীগেরও অনেকে নেমেছে, জানি জাতীয় পার্টি বা একদম আপামর সাধারণ কোনো রাজনৈতিক পরিচয় নাই, সবাই ছিল। এখন যদি ধরেন ওই যে আমি যেটা বলছিলাম যে বোঝে কিনা সবাই এক, তার মধ্যে যারা বোঝে তরুণদের মধ্যে একটা বড় অংশ আপনি বলছেন যে তারা বুঝবে, তাদের মধ্যে যদি আওয়ামী লীগ না থাকে, বিএনপি না থাকে, বিএনপি যদি না থাকে যারা এখন মানে 2/3 মেজরিটি তারা আছে, মানে ফলে তাদের অনেক সমর্থন, তারা না থাকে, নিষিদ্ধ দলটিরও সমর্থন আছে, তারা না থাকে, জাতীয় পার্টি না থাকে, বাম দল না থাকে, তাহলে ওই ওই আমরার মধ্যে আসলে কারা? শুধু জামাত, এনসিপি আর কিছু ডান দল? না, আপনার কথার মধ্যে আসলে আনসার আছে। প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি না, আমি বিশ্বাস রাখতে চাই স্টিল, যদিও বিএনপি নানান নানান আহ, আহ, অনেক অনেক ছলচাতুরের আশ্রয় নিচ্ছে দিন শেষে, তারপরেও আমি বিশ্বাস রাখতে চাই যে বিএনপি জনগণের দাবির প্রতি শেষ পর্যন্ত হলেও এসে এটা এটা মানবে, জনগণের দাবিকে মানবে বা মানতে বাধ্য হবে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দলের আলোচনা, জনগণের আলোচনার মধ্যে। আমি মনে করি না যে বিএনপির বিরুদ্ধে আমাকে আবার আরেকটা গণ অভ্যুত্থান করতে হবে। দেখেন, আমরা কি সারা জীবন শুধু গর্জে উঠবো গর্জে উঠবো, হুম, সারা জীবন গণ অভ্যুত্থান করবো, রক্ত ছড়াবো? এটা তো আসলে কোনো সুস্থ রাষ্ট্রের কাজ না। আমার তরুণদের তো জীবনের মূল্য আছে, আমি বারবার শুধু নিশ্চয়ই, রক্ত দিব এটা তো নিশ্চয়ই। আসলে কাম্য না। তা আমি আশা করি বিএনপি নিজেরা এই নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে গত 15 বছর 17 বছর ধরে। বিএনপি ওই পথে দেশকে জনগণকে নিবে না। যদি সেরকম কিছু তৈরি হয়, আমরা আসলে জানি না, যে আমরা এখন ধারণা করতেছি, যেমন গত 15 বছর ধরেও কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই ধারণা ছিল কে আসবে। বিএনপি ডাকে তো 10 জন মানুষ আসে না, এবং নানান সময় আওয়ামী লীগের নেতারা কিন্তু বলেছে, দেখি ডাক দেন, আসেন রাজপথে, কে আসে আপনাদের সাথে। মানুষ এটা কিন্তু বলেছে, এবং সত্যিকার অর্থে বিএনপিও তো বা জামাত বিরোধী দল কিন্তু ওভাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে না। 14তে ছিল একটা শক্ত প্রতিরোধ। 14 নির্বাচনের সময় যদি যেই গণপ্রতিরোধটা ছিল, নির্বাচনের পরপর যদি বিএনপি আন্দোলন বন্ধ ঘোষণা না করতো, তাহলে কিন্তু 96-তে বিএনপি যেরকম 21 দিনের বেশি টিকতে পারে না নির্বাচন করে একতরফা, আওয়ামী লীগও কিন্তু টিকতে পারতো না। কিন্তু 14তে বিএনপি একটা বড় ভুল করেছে এই জায়গায়, যে আন্দোলনটা বন্ধ করে দিনা। সে সময় আসলে হাসিনার পতন হতো এবং আমরা এই ফেসিবাদের কবলে পড়তে হতো না। তো যেটা হয়েছে এরপরে কিন্তু আর শক্ত আন্দোলন গড়ে ওঠে নাই, কারণ শেখ হাসিনা ধরে ধরে মানুষ মেরে ফেলেছে যারা গ্রাসরুট লেভেলে আন্দোলন করতো। তো তখন কিন্তু এই পারসেপশনটা ছিল যে কে আন্দোলন করবে, বিএনপির ডাকে জামাতের ডাকে কে আসবে? আসবে না তো মানুষ। মানুষের কোন গরজ লাগছে এগুলোর জন্য আসবে? তত্ত্বাবধায়ক সরকারের জন্য মানুষ কেন আসবে? মানুষের হুম, তো মানুষ যখন, দেখেন, ইস্যু তো শুধু এই তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়াটা শুধু রাজনৈতিক দলের জন্য কনসিকুয়েন্স নিয়ে আসছে তা কিন্তু না। বিএনপি জামাত বিরোধী দলের জন্য, তখনকার বিরোধী দলের জন্য যেমন কনসিকুয়েন্স আসছে, এটা কিন্তু তাদের উপরে থাকে না, এটা ধীরে ধীরে হুম, অন্যান্য সাধারণ মানুষের মধ্যে আসছে, অন্যান্য আওয়ামী লীগের এলাইদের উপরে আসছে। ইভেন মিডিয়া, সমাজকর্মী, সিভিল সোসাইটি, কালচারাল মানুষজন যারা আওয়ামী লীগকে একসময় প্যাট্রোনাইজ করেছে, সাপোর্ট করেছে, এনাবল করেছে, তাদের উপরেও এটা আসছে। তার মানে ধীরে ধীরে যদি ফেসিবাদ গ্রো করে, ফেসিবাদী মন মানসিকতা গ্রো করে, তাহলে এটা শুধুমাত্র বিরোধী দলকে এফেক্ট করবে না, এটা কিন্তু সমাজের সকল স্তরের মানুষকে এফেক্ট করবে। তা আমরা যেটা এখন মনে করতেছি কে আসবে, এটা হয়তো তখন ওই জনগণই আসবে। 24-এ যেরকম বিএনপি জামাতের নেতৃত্বে তো ডিরেক্টলি হুম। ফ্রন্ট লাইনে তো তারা ছিল না, জনগণের মধ্য থেকে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে। এরকম কিছু হবে, জনগণই আসবে। সেই জনগণের মধ্যে হয়তো শামীম ভাইও থাকবেন, হয়তো আমিও থাকবো, হয়তো বিএনপিও থাকবে, জামাতও থাকবে। আমরা আসলে এখনই বলতে পারি না। তবে আমি আশা করব বিএনপি দেশকে বা জাতিকে, মানুষকে সেই পর্যায়ে নিবে না যখন মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ প্রতিরোধ করা শুরু করে। আমি আশা জি। করি তার আগেই বিএনপি এগুলো মেনে নিবে, অথবা কোনোটা যদি তারা মানতে না চায়, কেন সেটা জাস্টিফাইড না মানাটা, এটা জাতির কাছে পরিষ্কার করবে। যেমন জি। তারেক রহমানের এটা পরিষ্কার করা দরকার যে কেন তিনি গণভোটে হ্যাঁ ভোট চেয়েছিলেন, এখন কেন তিনি মানতে চাচ্ছেন না। এটা যদি ওনার মুখ থেকে জাতি শুনতো, পরিষ্কার করতো উনি, যদি জাস্টিফাইড মনে হয়তো হয়তো পার্সিয়ালি মানুষ অ্যাকসেপ্টও করতে পারে, কিন্তু ওনার মুখ থেকে তো আমরা ক্লিয়ার কথা শুনছি না। তো আমি মনে করি বিএনপি এটা ক্লিয়ার করা উচিত যে এই কয়টা আমরা মানলাম এবং জি। বাস্তবায়ন করলাম, হ্যাঁ, কোনটা মানছি এবং না সেটা এর জন্য জাস্টিফাইড কেন, এটা ব্যাখ্যা করা আপনারা দরকার। মানে আমরা মাননীয় বিরোধী দলীয় নেতা জামাতের আমির তিনি বলছেন যে ওই যে আন্দোলন অব্যাহত থাকবে, যেটি নিয়ে আমি একটু আগেও বলছিলাম, আন্দোলন চলছে একটা সংসদের বাইরে, কিন্তু ওই যে যেটি নিয়ে ব্যারিস্টার পাটোয়ারি যে প্রসঙ্গটা তুললেন, হাম, এত মানে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে গেল দেশে।
প্রায় 450 শিশু প্রাণহানি ঘটলো। এই সংখ্যাটা আরো বেশি সরকারি হিসেবে, এরকম একটা সংখ্যা দেখা যাচ্ছে, সংখ্যাটা আসলে আরো বেশি। আক্রান্ত হয়ে আছে অনেকেই, 30,000 বা 50,000 হয়তো ছাড়িয়ে গেছে, আমি জানি না এখন সংখ্যাটা আসলে কত। এত সংখ্যক তারা দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগবে সারা জীবন ভর, অনেকেই, তাদের অনেকেই। So, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, সেখানে তো আসলে কাউকেই খুব স্ট্রং ভয়েস দেখছি না, সেখানে কোনো জবাবদিহিতা নাই, বা বর্তমানে কি হচ্ছে তাদের চিকিৎসা নিয়ে হচ্ছে কি, মানে বিরোধী দলের পক্ষ থেকেও কি কিছু হচ্ছে? যেমন ধরেন, আরো একটু যদি বলি, ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কথা হচ্ছে, সেখানে মুসলিম নির্যাতন নিয়ে এনসিপি নেতাদেরকে খুব শক্ত ভয়েস দেখা যাচ্ছে, মানে অনেক ইস্যুতেই ভয়েস দেখা যাচ্ছে, বা জুলাই সনদ নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। হামে আক্রান্ত হয়ে এত শিশু মারা যাচ্ছে, মানে আছে কারো কনসার্ন? আমের আহ, হামের যে আউটব্রেকটা হয়েছে এটা ডেফিনেটলি খুবই দুঃখজনক ঘটনা ঘটছে, এবং অনেক দেশে যুদ্ধে এত মানুষ মারা যায় না, 300-400 শিশু আমাদের মারা গেল খুব অল্প সময়ের মধ্যে। তবে এখানে একটা জিনিস কি, হামের আউটব্রেকটা এটা শুধু বাংলাদেশে হচ্ছে না, প্রায় 50টা দেশে আউটব্রেক হচ্ছে। এটা করোনা পরবর্তী একটা আউটব্রেক সবাই বলতেছে, যেটা ইভেন ইউএসএ তো হামের আউটব্রেক হয়েছে, এখনো হচ্ছে। এইটা হামের আউটব্রেক নিয়ে আমার যতটুকু পড়াশোনা, আহ, জনস্বাস্থ্য নিয়ে আমি দেখলাম যে হামের আউটব্রেকটা, এক্সপার্টরা বলছেন হামের আউটব্রেকটা এরকম হয় না যে 6 মাস বা 1 বছরের কোনো একটা কাভারেজ গ্যাপের জন্য হঠাৎ করে আউটব্রেক হয়েছে। হামের আউটব্রেকটা একটা দীর্ঘ সময়ের কিউমুলেটিভ কাভারেজ গ্যাপের জন্য হয়, এবং এইটা হচ্ছে গত 4-5 বছর 6 বছর ধরেই আমাদের হামের একটা কাভারেজ গ্যাপ আছে। এবং হাম যেহেতু একটা সংক্রামক ব্যাধি, হামের হার্ড ইমিউনিটি কিন্তু আসার ইপিআই জন্য কি তাই বলে? 90। ইপিআই কি তাই হুম? বলছে যে আসলে 4-5 বছর ধরে একটা তো রেট আছে যে এত আমাদের হামের পার্সেন্ট টিকা, কাভারেজটা এত আমাদের পার্সেন্ট? আমাদের হামের কাভারেজটা দীর্ঘদিন ধরেই কম আছে। আমাদের টিকার কখনোই গ্যাপ ছিল না, এখনো নাই, আছে, কিন্তু কাভারেজের জায়গায় গ্যাপ আছে। মানে কাভারেজটা যদি 90-95% কাভারেজ না হয়, তাহলে হচ্ছে হার্ড ইমিউনিটিটা তৈরি হয় না। আপনি যদি দেন 60%, 70% কাভারেজ করলাম, তারপরে এটা চান্স আছে যে ওই যে যারা কাভারেজ পাচ্ছে না সেখান থেকে আউটব্রেকটা হতে পারে। আবার আপনার ধরেন একটা ডোজ, প্রথম ডোজটা পেলো, তার পরের ডোজটা না পেলো, এখানে গ্যাপ হতে পারে। এবং ইভেন অনেক বাচ্চারা মারা যাচ্ছে যাদের এখনো হামের ডোজ নেওয়ার সময় হয়নি, কারণ তার আগে আউটব্রেকটা হচ্ছে। এখানে এই কাভারেজ গ্যাপের আপনি যদি আবার যদি নেচারটা দেখেন, কারা মারা যাচ্ছে, কারা বেশি এফেক্টেড হচ্ছে, দেখবেন গরিব মানুষরা বেশি এফেক্টেড হচ্ছে। এখানে আরেকটা, দুটো জিনিস এখানে কাজ করে হামের আউটব্রেকের ক্ষেত্রে। একটা হচ্ছে আমার কাভারেজ গ্যাপ, আর একটা হচ্ছে অপুষ্টিজনিত দুর্বল ইমিউনিটি। আমাদের এই যে লং টার্মে আমাদের মায়েদের যে ইমিউন সিস্টেম দুর্বল হয়েছে অপুষ্টিজনিত খাবারের সংকটের কারণে, গত 10-15 বছর ধরেই কিন্তু আমাদের আহ, উচ্চ দ্রব্যমূল্যের কারণে গরিব মানুষের মধ্যে, ডেফিনেটলি দেশে অনেক মানুষ অনেক পয়সাওয়ালা হয়ে গেছে, গ্রো করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গরিব মানুষের মধ্যে কিন্তু খাদ্য সংকট, অর্থ সংকট আছে। আমরা দেখেছি দ্রব্যমূল্যের কারণে, চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বাড়ছে, মানুষের খাদ্য সংকট। এবং খাদ্য সংকট হলে মায়েরা কিন্তু বেশি এফেক্টেড হয়, গরিব মায়েরা বিশেষ করে। এবং সেইটা তাদের বাচ্চাদের মধ্যেও এই ইমিউন সিস্টেম ট্রান্সফার হচ্ছে, দুর্বল ইমিউন সিস্টেম, সেটার কারণে আউটব্রেকটা দ্রুত ছড়াচ্ছে গরিব মানুষদের মধ্যে। আপনি যদি ডেটাটা দেখেন, আমি ফলো করেছি, গরিব মানুষরা বেশি এফেক্টেড হচ্ছে। তো এটা দুটো জিনিস এখানে কাজ করেছে, একটা হচ্ছে আমার কাভারেজের দুর্বলতা হয়েছে, এবং আরেকটা হচ্ছে যে আমার এই অপুষ্টিজনিত ইমিউন সিস্টেমের দুর্বলতা। অপুষ্টিজনিত আর ইমিউন সিস্টেমের মধ্যে ধরেন ভিটামিন এ দেওয়া হয় না তাদেরকে, এটা একটা বড় জিনিস। না, ভিটামিন এ, বাকি যে অনেক আরো অনেক গ্যাপ অনেক আছে, টিকায় ধরুন যেটা বাচ্চারা গর্ভকালীন থেকে সময়। পাওয়ার কথা, সেগুলো আসলে পায় না এই সময়টায়, ফলে রাইট, রাইট। মানে না, অনেকগুলো বিষয় তো এই। অনেকগুলো বিষয় এখানে জড়িত, মানে একটা জিনিসটা। আর এটা করোনার পরে সারা দুনিয়াতে এই আউটব্রেক, সারা দুনিয়া বলতে প্রায় 50টার বেশি দেশে এই আউটব্রেকটা হচ্ছে, আফ্রিকান দেশগুলোতে, ইউরোপে, ইউএসএ তেও এই আউটব্রেকটা হচ্ছে। তো এটা একটা গ্লোবাল ফেনোমেনা আমাদের দেশে হচ্ছে। এখন যেটা হচ্ছে, এটা দিয়ে তো কারো দায় এড়ানোর কিছু নেই। এখন যেটা হচ্ছে, আমাদের দরকার ইমিডিয়েট একটা, ইভেন এটা একদম জরুরি অবস্থার মতো ঘোষণা করে হলে আমাদের বাচ্চাদেরকে বাঁচানো দরকার। কিভাবে বাঁচানো যায়, কি এখন মিসম্যানেজমেন্ট হচ্ছে, ব্যবস্থাপনায় গ্যাপ হচ্ছে, এই জায়গাটায় ইমিডিয়েট কি করা যায় সেটা করা দরকার সরকারের। এট দ্য সেম টাইম আমি মনে করি সরকারের একটা তদন্ত কমিটি করা উচিত। দেখেন, এই সরকারের আমলে এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, এটা দিন শেষে কিন্তু এই সরকারের একটা দায় আছে। এটা যদি ইউনুস গভর্নমেন্টের অবহেলা হয়, আওয়ামী লীগ গভর্নমেন্টের অবহেলা হয়, যাদেরই অবহেলা হোক না কেন, ঘটনাটা ঘটতেছে এখন এসে এই এই এই, তারেক রহমানের সরকারের সময় এসে, তাদের দায় আছে। এখন তাদের দায় এড়ানোর জন্য অথবা তাদের ব্যবস্থা নেওয়ার জন্য, দায়িত্ব পালনের জন্য দুটো জিনিস করা দরকার। এক হচ্ছে তড়িৎ ব্যবস্থা করা, এটা যাতে আউটব্রেকটা থামানো যায়। আর দ্বিতীয়ত হচ্ছে তারা একটা তদন্ত কমিটি করে এটা এক্সপ্লোর করুক যে কাদের গাফলতি ছিল এখানে। এবং সাম্প্রতিক সময়ে এরকম আলোচনা এসেছে যে আমাদের যে কাভারেজ গ্যাপ ছিল, এখানের আরেকটা কারণ হয়েছে আমাদের যে
যে ডিপার্টমেন্ট গুলো এই কাভারেজ গুলো দেয় সেখানে তাদের গাফলতি থাকতে পারে, এরকম যে তারা হয়তো ডোজটা না দিয়েই মেনশন করেছে আমরা কাভার করে দিয়ে আসছি, ডোজ দিয়েছি, দায়িত্ব অবহেলা থাকতে পারে। এটাও এক্সপ্লোর করা দরকার, জি জি, ইনভেস্টিগেট এই যে করা দরকার দরকার, যে কারো এক্সপ্লোর করা দায়িত্বে। দরকার, তদন্ত হওয়া দরকার, ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটার জন্য শক্ত সেই ভয়েসটা কোথায়? আমরা অনেক ইস্যুতে ভয়েস দেখতে পাচ্ছি, আমরা বিরোধী তো দল কথা বলছি, এই যে কথা বলছি সংসদেও, সংসদ সদস্যরা কেউ কেউ কথা বলেছেন, বাইরে কথা বলছে, মিডিয়া সংসদে কথা বাইরে বলছে। আসলে দেখা যাচ্ছে এই হুম। সীমান্ত, এই মানে জুলাই সনদ ইত্যাদির ব্যাপারে আন্দোলন অব্যাহত থাকার কথা বলা হচ্ছে, জুলাই কিন্তু সনদ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, হ্যাঁ, সেটা বটেই, এট দ্য সেম টাইম। কিন্তু হাম আপনিই বলছিলেন মহামারী আকার ধারণ করছে না না বা না, ডেফিনেটলি সেরকম, ডেফিনেটলি ডেফিনেটলি এটা নিয়ে সেইখানে কথা বলবার দরকার আছে, কোথায়? আর এমনকি একটা বিষয় সরকারকে একটু লায়াবল বলবেন, করার আর একটা দরকার বিষয় আছে। একটু বলবেন, ধরেন জি। ইনকেলাব মঞ্চের আব্দুল্লাহ জাবের তিনি বলছেন, সদস্য সচিব, তার একটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে এই সময়, দেশের ৫৫%, আপনি যে মায়েদের অপুষ্টির কথা বলছিলেন তো, ফলে এবং গরিব মানুষের গরিব বাচ্চাদের মধ্যে থেকে মানে মৃত্যুর হার বেশি গরিব পরিবারের শিশুরা, ফলে এই প্রসঙ্গটা মনে হলো যে দেশের ৫৫% মা নিজেদের ফিটনেস ধরে রাখার চিন্তায় সন্তানদের বুকের দুধ খাওয়ান না, এটা হচ্ছে বলছেন আব্দুল্লাহ আল জাবের। এটা একটা আমি জানি না বুঝতে, জাবের এটা কোথা থেকে এই 55%-এর রেফারেন্স কি, মানে জাবের কি কোনো গবেষণা রিপোর্ট বা তো মানে ইনভেস্টিগেশন? ৫৫% আর কি এই শতাংশ আমি বাচ্চারা জানি না বুকের দুধ জাবের। পাচ্ছে না, না, এটা এটার একটা আমি জানি না স্ট্যাটিস্টিক্স যে আছে। জাবের কোন স্ট্যাটিস্টিক্স থেকে বলছে কিনা বা কোথা থেকে বলছে বা কেনই বা বলছে, এটা জাবের হয়তো, জাবেরকে জিজ্ঞেস করা গেলে এক্সপ্লেন করতে পারবে। আমি এটাকে তো আমি স্ট্রেট ফরওয়ার্ড এটার সমর্থন করবার কোনো কারণ নাই, এবং আমি এরকম কোনো স্ট্যাটিস্টিক্স জানিও না আদৌ কত পার্সেন্ট মা বুকের দুধ খাওয়ান না ফিটনেসের জন্য, এ ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা এটাও আমি জানি না। মানে আমার এটা প্রশ্নটা হচ্ছে, আপনি বলছিলেন যে মায়েদের অপুষ্টি, মানে অপুষ্টির ধারাবাহিক একটা অপুষ্টির অপুষ্টির কথা তো ব্যাপার ঠিক আছে, আছে, এই যে গরিব মানুষের পরিবারে ফিটনেস বাচ্চা মানুষ না, মারা যাচ্ছে, গরিব দুটো জিনিস মায়েরা এখানে। আসলে এই না ফিটনেস না, ধরে এটা রাখার জন্য এটা তারা আসলে না, মানে এটা এইখানে এইখানে ইনফরমেশন গ্যাপ থাকবে। দেখেন এগুলো অনেক সময় হয় কি, ওই পপুলার পারসেপশন থেকে মানুষ কমেন্ট করে, হয়তো কোথাও কেউ লিখেছে বা বলেছে, হয়তো সেখান থেকেও যাবে বলে থাকতে পারে। আমি তো বললাম স্ট্যাটিস্টিক্স বলতেছে মারা যাচ্ছে বেশি গরিব মায়েরা, এবং ফিটনেসের ডিমান্ড হচ্ছে ধনী মায়েদের মধ্যে। সো এটা কিন্তু গরিব মায়েদের ফিটনেসের ডিমান্ডের যাওয়ার কথাও না, কারণ ফিটনেস তারা অ্যাফোর্ডই করতে পারবে না, ফিটনেসের জন্য যে আমার জিম অ্যাফোর্ড পুষ্টি করতে হবে এফোর্ড বা করতে আদার পারে না, পুষ্টি জি। অ্যাফোর্ড করতে হবে সেটা। তো সেটা যদি হতো তাহলে তো ধনীদের মধ্যে মারা যেত বাচ্চারা বেশি। তো সেটা আমার মনে হয়, মানে ইভেন ইফ যে এটা সত্য হুম। হয় যে 55% মানুষরা ফিটনেস ধরে রাখার জন্য এটা এরকম করছেন, হুম। সেটাও আসলে জাস্টিফাই করে না যে এটার জন্য হার্ম বেশি হচ্ছে। জি, এটা আপনাকে ধন্যবাদ আমরা কোনো ডক্টর কোরিলেশন শিবলির। বা মানে কজেশন দেখি না। ৫৫% শিশু মায়ের বুকের দুধ পায় না বা খায় না, এটা একটা পরিসংখ্যান আছে, কিন্তু আমার প্রশ্ন ছিল ফিটনেস ধরে রাখার জন্য খায় না আচ্ছা নাকি আসলে কারণটা অন্য কিছু, সেটি ব্যারিস্টার পাটোয়ারি, আচ্ছা আপনার একটা পর্যালোচনা জানতে চাই যে আসলে কি এরকম একটা সিরিয়াস ইস্যুতে সিরিয়াসলি কথা হচ্ছে, ধরেন যখন সংসদে অধিবেশন চলছে, সংসদের বাইরে আমরা অনেক সিরিয়াস ইস্যুতে কথা শুনছি, আন্দোলন নাকি হচ্ছে এগুলো, কিন্তু এটা নিয়ে আসলে কি হচ্ছে, হচ্ছে কিনা? আমার কাছে হচ্ছে হাম নিয়ে এনাফ কথা হচ্ছে না, এবং হাম নিয়ে দৃশ্যমান ন্যাশনাল কোঅর্ডিনেশন হচ্ছে না। দেশের 5 জন এক্স ডিজি হেলথ, 5 জন স্বাস্থ্য সচিব, 10 জন এপিডেমিওলজিস্ট, হ্যাঁ, তারপর কমিউনিকেবল ডিজিজ এক্সপার্ট, এদেরকে নিয়ে যদি বসা হয় অবশ্যই এই ডেথটা কমানো যেত। অক্সিজেনের অভাবে শিশু মারা গেছে, এনআইসিউর অভাবে শিশু মারা গেছে, যেখানে শিশুদেরকে কোথায় এনআইসি আছে, কোথায় আইসিইউ আছে, প্রয়োজনে হেলিকপ্টারে বাচ্চাদেরকে আনতে হবে, প্রয়োজনে একটা হসপিটাল ডেডিকেট করতে হবে। ওই কোঅর্ডিনেশনটা আমরা দেখতে পাইনি। সরকার নতুন, কর্তব্য বিমূল হয়ে গেছে। আর বিগত সরকারের সময় আমরা দেখেছি WHO বলেছে, টিকা নেওয়া সাজেস্ট করেছে, তারপরও অ্যাডভাইজার, সেই সময় হেলথ অ্যাডভাইজার, উনি টিকা নেননি, হুম। কারণ তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না। এবং যারা আমলা ছিল সেই সময়ে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি, মবের কারণে এবং নানা কারণে। রাষ্ট্রীয় কাঠামোটা সেই সময় চিট ধরিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে এত বড় একটা সুনামি ঘটে গেছে, এবং আরো কিছু সুনামি ঘটে গেছে, যেটা পরবর্তীতে দেখা যাবে। ফলাফল 400, 450, 500 শিশুর জীবন চলে গেল। একবিংশ শতাব্দীতে হামে শিশু মারা যাবে, এটা মেনে নেওয়া যায়? এত অ্যাডভান্স চিকিৎসা যেখানে আছে, এবং আমাদের তো ভ্যাকসিনেশনের শতভাগ আম, আমাদের সাফল্য ছিল। একটা সমস্যা ছিল, আওয়ামী লীগের আমলেও ভ্যাকসিনেশন যারা করতো তাদের সাথে আমি বসছিলাম, সেখানে লোকবলের সংকট ছিল, কিন্তু টিকার প্রেভেলেন্সটা তারা মেনটেন করতো। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত কিন্তু টিকার প্রেভেলেন্স ছিল। সমস্যাটা ইন্টারিম সময়ই হয়েছে। ইন্টারিম সময়ে ধারাবাহিকভাবে যে কাজগুলো ছিল সেগুলো কিছু ডিসরাপ্ট করা হয়েছে। এই ডিসরাপ্টের কারণে এই ফাঁকটা, পকেটটা তৈরি হয়ে গেছে। এখন এটা ঠেকানোর মতো এখন পর্যন্ত আমরা যথোপযুক্ত সরকারি উম, উদ্যোগ দেখিনি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি সংসদেও আমরা, যেহেতু এটা ইউনূস সরকারের দায়, এনসিপি এবং জামাত ইসলামী ইউনূস সরকারকে দায়টা দিতে হেজিটেট বোধ করে,
সামহাউ তারা বন্ডেড, ন্যাচারালি আন্দোলন পরবর্তী সময় ইউনূস গভর্নমেন্ট আসছে। ঠিক ওই যে প্রবলেমটা জাতীয় পার্টিকে নিয়ে বলা হতো, আসলে ঠিক সেরকম একটা প্রবলেমই কিন্তু বাংলাদেশে চলছে। এনসিপি, জামাত, বিএনপি এরা কি আসলে প্রকৃত সরকারি দল, বিরোধী দল হতে পারবে? এরা সবাই অ্যান্টি আওয়ামী শক্তি। এরা সবাই ওপেনলি ভারতের বিরোধিতা করে, স্পষ্ট। এরা সবাই একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। হুম। জামাত বিএনপি একসাথে ভোট বর্জন করেছে। 2001 থেকে 2006 জামাত বিএনপি ক্যাবিনেটে ছিল, একসাথে ক্যাবিনেট ফর্ম করেছে। 8-এ একসাথে ভোট করেছে, 14-তে বর্জন করেছে, 18 একসাথে ভোট করেছে, 24-এ বর্জন করেছে, 2001 সালে একসাথে ভোট করেছে। 91 তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, শুধু 96 আন্ডারস্ট্যান্ডিং ছিল না। এত সুগভীর আন্ডারস্ট্যান্ডিং এবং ভালোবাসার দুটি দল সরকারি দল, বিরোধী দল হতে পারে না। যে কারণে জামাত কঠোর সমালোচনা করতে গিয়েও সমালোচনা করছে না। জামাত বিএনপিকে সম্পূর্ণ রুষ্ট করতে চাচ্ছে না। সেটা হতে পারে ভবিষ্যৎ আওয়ামী লীগকে মাথায় রেখে, হতে পারে ভবিষ্যৎ কোনো পরামর্শ মাথায় রেখে। পাশাপাশি জামাতের আমির সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, সজ্জন মানুষ। উনি অল পার্টি, তার একটা শ্রদ্ধাবোধ আছে। কিন্তু সফট বিরোধী দলীয় নেতা, সফট বিরোধী দলীয় নেতা দিয়ে আপনি সরকারকে দায়বদ্ধ করতে পারবেন না। বাংলাদেশে এটা হয়নি আর কি। আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য সময় কিন্তু বিরোধী দল। সফট বিরোধী দলীয় নেতা সফট হলেও তার মানে বিরোধী দলের সদস্যদের অনেকেই তো খুব শক্ত। বেশ শক্ত, বাট তারা অনেকেই প্রথমবার এমপি। আমরা তারা কিছুদিনের মধ্যে অনেক ভালো করবে, কিন্তু তারা তো আসলে তাদের তাদের অপোজিশন হচ্ছে আওয়ামী লীগ, তাদের জি। অপোজিশন বিএনপি না। কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে আমার আসলে প্রশ্নের জায়গাটা হচ্ছে শক্ত হোক নরম হোক, আমার হচ্ছে প্রশ্নটা ইস্যু, মানে যেমন আমরা জুলাই সনদ গণভোট ইস্যুতে শক্ত অবস্থান দেখছি, বা সংসদের বাইরে দেখছি সীমান্ত ইস্যুতে খুব শক্ত অবস্থান এনসিপির নেতাদের মধ্য থেকে বা সংসদ সদস্যদের মধ্য থেকে, কিন্তু হাম বা যদি বলি যুক্তরাজ্যের সাথে চুক্তি, যেটি নিয়ে বিশ্লেষকরা বা অর্থনীতিবিদরা, বিশ্লেষকরা অনেক কথা বলছেন, কিন্তু রাজনীতিকরা খুব একটা কথা বলেন না। আজকে অবশ্য, যেহেতু আমার সময় শেষ, আমি একটু এই প্রসঙ্গেও একটু আসি। আজকে অবশ্য জামাতের আমির, মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার একটি কথাও বলেনি, আর কোনো রকম আলোচনা হয় নাই এই বাণিজ্য চুক্তি নিয়ে, যেটি তিনি আগেও বলেছেন, সেটি পুনরাবৃত্তি করেছেন। তাহলে কি আপনার কাছ থেকে ব্যারিস্টার শামীম পাটোয়ারী, খুব সংক্ষেপে, তাহলে কি একদম স্পষ্ট ভাষায় পররাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বললেন? মনে হয় উনি মিথ্যা বলেননি। আমার মনে হয় সামহাও বিএনপি, জামাত এবং এনসিপি এই চুক্তির ব্যাপারে ওয়াকিবহাল ছিল। তারা কিন্তু এটাকে জামাতের আমির তো বলছেন একটু কোনো রকম কোনো শব্দ আলোচনা হয়নি। হতে পারে, বাট আমরা দেখলাম যে ওই খলিল সাহেবকে আবার পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র মন্ত্রী করা হলো। একটা কন্টিনিউশন আছে। সেক্ষেত্রে জামাতের আমির সাহেব যেটা রুবিন ফারহানা করেছে, এটা করতে পারেন যে সংসদে এটাকে টেবল করা হোক, সংসদে এটা প্লেস করা হোক, ভোটাভুটি হোক, ডিসকাশন হোক। এটা কিন্তু জাতীয় স্বার্থে প্রয়োজন। কারণ ওখানে এমন কিছু ক্লজ আছে যেটা ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান সহ আরো অনেকগুলো দেশকে কিন্তু বাংলাদেশ বিমুখ করতে পারে, আমাদের বাণিজ্যে ঘাটতি হতে পারে। ওখানে সিকিউরিটি ক্লজ আছে, আমার সিকিউরিটি পারচেজের বিষয় আছে। এই বিষয়গুলো তো সংসদে আলোচনা হতে হবে, জনগণের সাথে আলোচনা করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট তো এই ধরনের কোনো চুক্তি করা ঠিক না, যেটা রাষ্ট্রকে বেঁধে ফেলে, দীর্ঘমেয়াদী বাইন্ডিংস এ ফেলে দেয়, যে জি, কারণে জি, করিডোর করতে দেওয়া হয়নি। জি, করিডোর ঠিক একটা স্থায়ী। এরকমই। জি, সেক্ষেত্রে আমি মনে করি এনসিপিও এখনো কোনো কথা বলেনি। আমরা দেখতে চাচ্ছি সামনে তারা কি বলে। জি। হ্যাঁ, সেটাই মানে তখন আমরা বিএনপির কাছ থেকেও শুনেছি যে বিএনপিও জানে না। মানে তখন যখন আলোচনাটা হতো আমাদের অনুষ্ঠানে বিএনপির নেতারা আসতেন। কিন্তু এখন আসলে তারাও চুপ এই বিষয়ে। আর বিরোধী দলও খুব একটা আলোচনা নাই। জামাতের আমিরকে মাঝে, মাঝে এরকম এর আগে একবার ফেসবুকে বললেন, আজকেও দেখলাম বললেন যে তিনি কোনো রকম আলোচনা হয় নাই। ডক্টর শিবির আহমেদ, মানে যখন ভারতের বিরুদ্ধে চুক্তিগুলো নিয়ে আলোচনা হতো, ভারতের সাথে, দুঃখিত, ভারতের সাথে যে চুক্তিগুলো নিয়ে আলোচনা হতো তখন খুব সরব যে গোলামি চুক্তি এগুলো। আ এখন আমেরিকার সাথে যখন হলো তখন বিশ্লেষকরা ওই একইভাবে বলছেন যে এগুলো এটা গোলামি চুক্তি বলছেন, এটাকে অসম চুক্তি বলছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর চুক্তি বলছেন। কিন্তু বিরোধী দল চুপ, সরকারি দল তো চুপ বটেই। আহ, এখানে আসলে সরকারি দল, সরকার থাকা অবস্থায় যদি আহ, কোনো ধরনের চুক্তি করে, সেটা নিয়ে সরকার দল বিরোধী দল পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা হয়। এই চুক্তিটা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একদম শেষ সময়ে, যখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। তখন কিন্তু যে এই চুক্তি নিয়ে আলাপ আলোচনা করবার মতো সময়ও কারো ছিল না। সবাই যার যার মতো নির্বাচন নিয়ে ব্যস্ত, এবং করেছেনও খলিল সাহেব, যেটা যে খলিল সাহেব তখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওনার হাত দিয়ে হয়েছে। এবং বিএনপি খলিল নিরাপত্তা সাহেবকে উপদেষ্টা আবার ছিলেন। আবার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, বিএনপি আবার ওনাকে পররাষ্ট্রমন্ত্রী করলেন। তার মানে হচ্ছে নিঃসন্দেহে এটা বিএনপির কনসার্নের বাইরে হয় নাই, আমার আমার ধারণা। অথবা
বিএনপির কনসার্নের বাইরে যদি হয়েও থাকে, তাহলে বিএনপি আবার ওনাকে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী করেছেন, তার মানে বিএনপি এটার সাথে একমত আছেন। এটা একমত হয়েই ওনারা এটাতে তাতে অ্যাকসেপ্ট বিরোধী করেছে। দলেরও কোনো আপত্তি নেই। ওনার এখানে এখানে তো ওই যে যে সরকারের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিএনপির এজেন্ট ছিল বা বিএনপি কে কোনো ধরনের সুবিধা দিয়েছে কিনা, এগুলো নিয়ে যেমন কথা হয়, এই এই আলাপটা আসলে ওটার সাথেও লিঙ্ক। বিএনপি কিন্তু এর আগে খলিল সাহেবের বিপক্ষে তীব্র বিরোধিতাও করেছিল, ওনাকে যখন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল। আবার সেই বিএনপি ওনাকে পররাষ্ট্রমন্ত্রী করলো। তার মানে হচ্ছে এখানে দেখেন এই নানান ঘাপলা আছে আর কি এখানে আলাপ করবার মতো। তা আমার মতে যে এ ধরনের একটা দেশের সিকিউরিটি যেখানে জড়িত আছে, দেশের বাণিজ্যের ঘাটতি হতে পারে, এই ধরনের আশঙ্কা আছে, অথবা এটাকে আমরা যদি বলি যে এক একরকম দেশকে অন্ধকারে রেখেই এটা করা হয়েছে একদম লাস্ট মুহূর্তে, হুম। এটা কোনো চুক্তি এভাবে হতে পারে না। সংসদে আলাপ হওয়া দরকার, অথবা পর্যালোচনা হওয়া দরকার, এটা নিয়ে ডিসকাশন হওয়া দরকার। এভাবে তো হয় না যে আপনি গোপনে জি। গোপনে করে ফেললেন, তারপরে আমরা কিছুই জানলাম না, অন্ধকারে থাকলাম। আমাদের আলাপ আলোচনা হওয়া দরকার জি, এটা নিয়ে, ডক্টর এই শিবির আমার আহমেদ, কথা। নিশ্চয়ই সেটাই প্রশ্ন আসলে, যে সরকারি দলের সাথে যদি ঘাপলা থেকে থাকে, তা সেখান থেকে নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, ঘাপলা থেকে থাকে, বিরোধী দলও কেন চুপ? এই প্রশ্নটার উত্তর আসলে খুঁজছি, সামনেও নিশ্চয়ই জানা যাবে। শুধু আমরা জানতাম না এতটুকুই, তারপর সেটা নিয়ে আর সামনে কি, কেন জানলাম না, বা এখানে কি